নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে ভবানীর বারবার দুঃস্বপ্ন আসছে। এটা শুনে রাজমাতা তাকে এই দোষ কাটানোর জন্য তার চেনা জানা কোনো সাধু বাবা আছেন কিনা জিজ্ঞাসা করলে ভবানী বলছে একজন আছেন, বাবা রুদ্রানন্দ, কিন্তু তিনি তো ছাতি নাই। মা তখন ভবানীকে আর দেরি না করে তাড়াতাড়ি ওনার কাছে যেতে বলেন, আর ইন্দু বউকেও তার সাথে যেতে বলেন। ভবানী এরপর মায়ের কথা মতো ইন্দু দিদিকে নিয়ে ছাতিনায় যাওয়ার জন্য রওনা হয়ে যায়। সেখানে পৌঁছেও যায়। সেখানে সাধু বাবার সামনে তারা যেতেই উনি ভবানীকে দেখে চিনতে পারেন আর জিজ্ঞাসা করেন কেমন আছো। অনেকদিন পরে এলে ভবানী বলছে যে তুমি অনেকদিন পরে এলে মা। ভবানী আর ইন্দু দিদি ওনাকে প্রণাম জানালে সাধু বাবা ভবানীর চোখ মুখ দেখে জিজ্ঞাসা করেন তোমার এই অবস্থা কেন? মনটা খুব অস্থির হয়ে আছে মনে হচ্ছে। ভবানী বলছে খুব চিন্তায় আছি বাবা। ইন্দু দিদি বলছে সেই জন্যই তো দূর নাটোর থেকে ছুটে এসেছি আমরা আপনার কাছে। সাধু বাবা এরপর ভবানীর কি হয়েছে জানতে চান। ভবানী বলে আমি একখানা স্বপ্ন দেখেছি, তার অর্থই আপনার কাছে জানতে এসেছি। সাধু বাবা এরপর ভবানীকে কি স্বপ্ন দেখেছে সেটা জিজ্ঞাসা করছে। ভবানী তখন মহারাজকে নিয়ে যে স্বপ্নটা দেখেছে সেটা সেই সাধু বাবাকে বুঝিয়ে বলেন। ভবানীর কাছ থেকে সমস্ত কথা শুনে সেই বাবা তখন বলছেন ঠিক আছে, আগে আমাকেই খুঁজে দেখতে হবে। এই বলে চোখ বন্ধ করে ধ্যান শুরু করেন। এরপর কিছুক্ষণ পর চোখ খুলে হাসতে শুরু করেন। তো উনি হাসছেন আর ভবানীকে বলছেন তুমি তো চিন্তা ঘুচাবে, তাই তোমার মনে এত চিন্তার ঘনঘটা থাকলে চলবে কি করে? ভবানী তখন সাধু বাবাকে হাসতে দেখে ওনাকে অনুরোধ করে বলে আমি আপনার কাছে সমাধানের আশায় এসেছি, তাই আপনি আমাকে এই স্বপ্নের মানে একটু স্পষ্ট করে বুঝিয়ে দিন আর আমাকে একটা পথ দেখান। সাধু বাবা বলেন একটা কথা মনে রাখিস, তোর জীবনে তোর জীবন আর 5 জনের মতো নয়। মা তোকে অনেক বড় উদ্দেশ্যের জন্য পৃথিবীতে এনেছেন, আর যাদের উদ্দেশ্য বড় হয় তাদের ছোট ছোট আঘাতে বিচলিত হলে চলে না। ভবানী জিজ্ঞাসা করে তার মানে আমার কি এমন দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে? সাধু বাবা বলেন শুধু একটা নয়, তোর জীবনে অজস্র ঝড় উঠবে। এই সব ঝড় সামলে তোকে শক্ত হয়ে উঠতে হবে মা। মা তোর পরীক্ষা তোর নিজের জন্যই নিচ্ছেন, মা তোর পরীক্ষা নিচ্ছেন, কারণ তোর যাত্রাও যে কঠিন। আগুনে পুড়তে হবে তোকে, যাতে খাঁটি সোনা হয়ে তুই উঠতে পারিস। যে স্থানে আছিস তার চেয়েও অনেক উচ্চ স্থানে বসতে হবে, সেটা যাতে পারিস। এছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সংকট মোচন যাতে করতে পারিস, মায়ের তো তেমনই ইচ্ছে। তখন ইন্দু বউ সাধু বাবাকে জিজ্ঞাসা করেন আপনি যে বলছেন ওর জীবনে ঝড় উঠবে, এর মানে কি সত্যিই কোনো অঘটন ঘটবে? সাধু বাবা বলেন কিছুই পৃথিবীতে অঘটন নয়, যা ঘটে সব কিছুর পেছনেই কারণ থাকে, আর তা মায়ের ইচ্ছেতেই ঘটে। আর যেটা অঘটন বলে মনে হয় তাই হচ্ছে আগামী দিনের ইতিহাস তৈরি করে, তাই সেই ইতিহাসের দিকে তোমাকে তাকাতেই হবে। ভবানী মা, বাকি সব ভুলে যাও, সবাইকে ভুলে যাও। এই বলে সাধু বাবা তার কথা শেষ করলে ভবানীর মনে তখনও কিন্তু ওই কথাগুলোই বাজতে থাকে, সাধু বাবার বলা কথাগুলো। এরপর তারা দুজনে নাটোরে ফিরে যায়। ভবানী আর ইন্দু বউ নাটোর পৌঁছতেই তাদের দেখা মাত্রই তাদের কান্তের মা আর কি জিজ্ঞাসা করছেন যে রুদ্রানন্দ বাবা তাদের কি বললেন। ইন্দু বউ তখন কান্তর মাকে বলছেন ভবানীর জীবনে অনেক পরীক্ষা আছে, ওর জীবনে শান্তি নাই। মা জিজ্ঞাসা করেন শান্তি নাই মানে? এ আবার কেমন কথা? ভবানী তখন মাকে বলে একটা বড় ঝড় নাকি সামনে অপেক্ষা করছে, তাই আমাকে শক্ত হতে হবে। রাজমাতা এই কথা শুনে বলেন সে তো তোমাকে শক্ত হতেই হবে, এমনি তোমার উপর কত বড় দায়িত্ব বলো তো। নাটোরে এখন কান্ত রঘু কেউ নেই, সবকিছু তো তোমার উপরেই নির্ভর করে আছে। এসব কথা ভেবেই হয়তো বাবার রুদ্রানন্দ এমন বিধান দিয়েছেন। ঠিক তখনই দেখা যাচ্ছে সত্য সেখানে এসে পড়ে, আর এসেই বৌঠানকে ডাকছে আর কি। আর সত্যকে দেখে ভবানীও কিন্তু তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে মহারাজ কোথায়। এই বলে দরজার বাইরে তাকিয়ে দেখে মহারাজ সেখানে আছেন কিনা। তো সত্য তখন কিছু উত্তর দিতে না পেরে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, আর চোখে মুখে ধুলো মাখা। এটা দেখে রাজমাতা তাকে জিজ্ঞাসা করেন তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মাও জিজ্ঞাসা করছেন তুমি এখন মুখ নিচু করে দাঁড়িয়ে আছো কেন? এরপর একে একে ইন্দু বউ ভবানীও সে চুপ করে আছে কেন জিজ্ঞাসা করতে শুরু করে। এরপর সে চুপ করে থাকলে সবার মনে কিন্তু দুশ্চিন্তা শুরু হয়। সত্য তখন অনেক কষ্টে বলে
আমি কিভাবে বলবো জানি না। ধরে নিন আমি এখানে একটা খবর দিতে এসেছি। এই বলে কারোর সাথে চোখ মেলাতে না পেরে মুখ সরিয়ে পেছনে সরে যায়। ভবানী তখন কিছু একটা খারাপ আশঙ্কা করে আর গলার স্বরও ভারী হয়ে আসে। আর সত্যকে বলে, কি হয়েছে বলো, আর আমার দিকে তাকাও। সত্য তখন তার দাদার একখানা আংটি ভবানী বৌঠানকে দেয় আর বলে, বিহারের দিক থেকে আক্রমণ আসছিল, খুব ভয়ানক আক্রমণ আসছিল। কামানের গোলায় আমাদের যে তাঁবু খাটিয়েছিল না, সেই সমস্ত কিছু একদম তছনছ করে দিয়েছে। কান্ত দাদা বীরের মতো লড়াই করছিল। আচমকা এক কামানের গোলা এসে পড়ে আর সেই স্থানে উপস্থিত সকলে পুড়ে ছাই হয়ে যায়। আমার কান্ত দাদাও। এমনটা বলে সত্য কাঁদতে শুরু করে। এটা শুনে মা তো একেবারে চুপ করে যান। ভবানী কাঁদতে শুরু করে আর কথা বিশ্বাস করতে চায় না, কিছুতেই বিশ্বাস করতে চায় না। সত্য তখন বৌঠানকে বলে, আমি যা দেখেছি আর যা ঘটেছে তাই আপনাকে বলছি। আগুন নিয়ে যাওয়ার পর সেখানে সৈন্যদের দেহ পড়েছিল আর সেখান থেকেই এই আংটি আমি পেয়েছি। কান্তদাদার দেহ পাওয়া যায়নি, শুধু তার গায়ের কাপড়খানা পাওয়া গেছে। এই বলে দাদার গায়ের রক্তমাখা সেই কাপড়টা সঙ্গে করেই সে নিয়ে এসেছিল, সেটা দেয়। ভবানী তখন সেই কাপড়টা হাতে নেয় আর কান্নায় ফেটে পড়ে। কান্তর মাও তখন দাঁড়িয়ে থাকতে থাকতে মাটিতে বসে পড়েন আর এরপর আমার কান্ত আর নেই বলতে বলতে অজ্ঞান হয়ে যান। ইন্দুবউ আর সত্য তখন তার কাছে ছুটে যান। ভবানী এরপর মহারাজের কাপড়খানা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, এ আপনি কি করলেন মহারাজ, কথা রাখলেন না? এই বলে হাউমাউ করে কাঁদছে। এরপর ছুটে ঘর থেকে বের হয়ে যায়। সত্য তখন বৌঠানকে একা ছাড়তে চায় না, তাই তার পেছন পেছন ছুটে যায়। ইন্দুবউ বলতে থাকে, এ তুমি ঠিক করলে না ঈশ্বর, কি করলে তুমি? এই বলে নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে আর কি। এরপর দেখা যাচ্ছে ভবানী ছুটতে ছুটতে মা ভবানীর কাছে আসে আর তার পায়ে পড়ে যায় আর বলে, এ তুমি কি করলে? এই ছিল তোমার পরীক্ষা? এতখানি ঝড় তুমি আমার জীবনে কি করে তুললে? মহারাজকে কেন কেড়ে নিলে আমার জীবন থেকে? এতখানি নিষ্ঠুর তুমি কি করে হতে পারো মা? আজকে আর চুপ করে থেকো না, আমাকে উত্তর দাও। এই বলে মায়ের পায়ে নিজের মাথা ঠেকিয়ে ঠুকতে থাকে আর এইভাবে ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে আবারও স্বপ্ন দেখতে শুরু করে। মহারাজ ফিরে এসেছেন আর তাকে দেখে আনন্দে ভবানী ওনাকে বলছে, আমি জানতাম যে আপনি ফিরে আসবেন। সত্য ঠাকুরপো কী সব বলছিল জানেন, কিন্তু আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন, কারণ আপনি যে আমাকে কথা দিয়েছিলেন। মহারাজ তখন বলছে, ভবানী আমাকে এই অবস্থায় তোমাকে এই অবস্থায় দেখতে যে আমার ভালো লাগছে না। সামলাও নিজেকে, তোমার কাঁধে যে এখন অনেক বড় দায়িত্ব, নাটোরের রাজরানীর দায়িত্ব, আর আমি জানি যে তুমি সব কিছুই ভালোভাবে সামলাতে পারবে। আমি তখন মহারাজের হাত ধরে, ভবানী আর কি, মহারাজের হাত ধরে বলছে, ভবানী তার মহারাজের ভালোবাসা ছাড়া কিছু না। এই বলে মহারাজকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদছে। মহারাজ বলছে, কিন্তু আর তো সেই উপায় নেই, তোমাকে যে পারতেই হবে। আমি জানি তুমি দুর্বল নও, তুমি রাজরাজেশ্বরী রানী ভবানী। এরপর ভবানী আবারও জ্ঞান ফিরে আসে আর এই স্বপ্নকে সত্যি ভেবে আবারও মহারাজ মহারাজ বলে তাকে ডাকতে থাকে আর চারিদিকে খুঁজতে থাকে। এরপর সত্য আর ইন্দুবউ সেখানে এসে পড়েন। ইন্দুবউ ভবানীর কপালে রক্ত দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর, এভাবে রক্ত ঝরছে কেন? ভবানী বলে, মহারাজ এসেছিলেন এক্ষুনি, এখানে এসেছিলেন। ইন্দুবউ ভবানীকে শান্ত করে বলেন, সত্য সত্য কিছু বলতে চাইছে, সেটা শোনো। ভবানী এরপর সত্যর দিকে তাকালে সত্য বলে, একটা কথা আপনাকে না বলে পারছি না। যুদ্ধের দিন সকালে প্রসাদ দাদা কান্ত দাদার তাঁবুতে কোনো এক ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিল। ভাবতে পারছেন? যে কিনা কোনোদিনও মন্দিরে যায়নি, সে কিনা পুজো দিয়ে প্রসাদ হাতে কান্ত দাদাকে তাঁবুতে দিতে এসেছিল। এটা শুনে কিন্তু ভবানী অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্বটিকে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।